তোমার মতন অদ্ভুত মেয়ে আমি কখনো দেখিনি। খালি একাল ছেড়ে পোনা। একলা সংসার করার এত স্বাদ কেন? 5 জনের সংসারই তো ভালো নাকি? হ্যাঁ, ভালো তো কত। খালি 100 লোকের বকুনি খাও আর 200 লোকের মন জুগিয়ে চলো, নিজের ইচ্ছে কিচ্ছুটি করার জন্য। এখনই আবার তোমার এত নিজের ইচ্ছে কিসের? বাহ, ইচ্ছের আবার এখনই তখনই কি? কোনো কিছু ইচ্ছে করে না মানুষের? নমস্কার শ্রোতা বন্ধুরা, বাংলার গল্পগাথায় আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের নিবেদন খ্যাতনামা কথা সাহিত্যিক আশাপূর্ণা দেবীর লেখা গল্প অনুপমার ঘর। যৌথ পরিবারে আজন্ম লালিত অনুপমা চেয়েছিল বিয়ের পর একটা পৃথক সংসার। তার এইটুকু চাওয়া কি পূরণ হয়েছিল? কাহিনীর শ্রুতিনাট্য রূপ দিয়েছে উর্মি, শব্দগ্রহণে দেবলীনা ও ধ্বনি পরিকল্পনায় সায়র, গল্প পাঠে স্নেহাদ্রি, প্রধান চরিত্রে কৌশিক ও অধ্যায়, অন্যান্য চরিত্রে পূজা, কুন্তল, অর্পিতা, রুভিনা, মৌটুসী, কৌশিক, খুশি, ঋষিতা ও উর্মি। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প অনুপমার ঘর। অনুপমার বয়সটা যদি 50-52 ধরিয়া লওয়া যায়, তবে নববধূর ভূমিকায় অনুপমাকে দেখিতে চাহিলে আপনার দৃষ্টির সীমানাকে বছর 40 পিছাইয়া দিতে হয়। যবনিকা উত্তোলন করিতেই চোখে পড়িবে নবদম্পতির শয়ন কক্ষের দৃশ্য। না না, অত কুণ্ঠিত হইবার কিছু নাই। বাপের বাড়িতে পুতুল খেলনাগুলোকে ফেলিয়া আসার শোকে এই কিছুক্ষণ আগেও ফুলিয়া ফুলিয়া কাঁদিয়াছে অনুপমা। ঘটনাটা ঘর বসতের দিনের, দিন নয় রাত্রির। অষ্টাহের স্মৃতিটা তো ছায়া মাত্র। কতগুলো এলোমেলো মানুষের ভিড় আর অর্থহীন গোলমাল ছাড়া আর কিছুই মনে পড়ে না হীরালালের। তাই উৎসুক আগ্রহে 1 বৎসর যাবৎ এই দিনটির প্রতীক্ষা করিয়া আসিতেছে সে। হীরালালের বয়সটাও মারাত্মক নয়, তবে কৌতূহল বলিয়া তো একটা কথা আছে, সেই বয়সটাই হইয়াছে। বছর না ঘুরিতেই ধুলো পায়ে ঘর বসতের প্রথা তখনও বিশেষ চালু হয় নাই। হীরালালদের খুঁতখুঁতে বাড়িতে আবার দেখা সাক্ষাৎ পর্যন্ত নিষিদ্ধ। শ্বশুরবাড়িতে নিমন্ত্রণে যাওয়া অবধি বেআইনি। বিবাহের কোণে বদল করিয়া ঘর বসতে অন্য মেয়ে চালান দিলেও হীরালাল ধরিতে পারিত কিনা সন্দেহ। কাজেই আপাতত হীরালালের কাছে বউ সম্পূর্ণ নতুন। কিন্তু এমন স্মরণীয় রাত্রে বউ যে ব্যবহারটা করিয়া বসিল সেটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। আশা, আনন্দ, শঙ্কা, ভয় মিশ্রিত অনাস্বাদিত হৃদয়াবেগের ভারে তরুণ হীরালাল যখন কথা বলিবার ভাষা খুঁজিয়া পাইতেছে না, তখন নিতান্ত বালিকা অনুপমা ঘোমটা নামাইয়া পাকা গিন্নির ভঙ্গিতে বলিয়া উঠিল, তোমাদের বাড়িটা কি বিচ্ছিরি মাগো! একখানা বাড়িতে কাদাকাতি করে 50টা লোক, দেখলে যেন প্রাণ হাঁপিয়ে আসে। উফ! আমি কিন্তু বাবু আগে থেকেই বলে রাখছি, মেন্ন হব। দৃশ্যত হীরালাল যেমন বসিয়াছিল তেমনি কাঠ মারিয়া বসিয়া থাকিল বটে, কিন্তু তাহার নিজের মনে হইল কে যেন তাহাকে তুলিয়া ধরিয়া সশব্দে আছাড় মারিয়াছে। ঘর বসতের কোণের মুখে এই কথা! বাহিরে আড়িপাতুনিদের উপস্থিতি স্মরণ করিয়া শুদ্ধ বাংলায় সর্বাঙ্গ ডোল হইয়া উঠিল হীরালালের। অথচ সে বেচারা সম্বিত ফিরিয়া পাইবার আগেই নতুন বউ তাহার সম্পূর্ণ মতামত ব্যক্ত করিয়া ফেলিল। ছোট্ট একটা নিরিবিলি বাড়িতে নিজের ইচ্ছা মতন সাজালাম, গোছালাম, ফিটফাট থাকলেও তা নয়, এ যেন 12 মাসের রদ্দলের হুল্লোড়। হীরালাল পূর্ব পরিকল্পিত সমস্ত কাব্যিক ভাষা ভুলিয়া বিরক্ত কণ্ঠে কহিল, তুমি তো মোটে আজ একদিন এসেছো, 12 মাসের খবর জানলে কি করে? জানবো না কেন? বড় সংসার দেখতে তো আর বাকি নেই। আমার নিজের মামার বাড়িই তো দেখেছি,
কিছু যদি সভ্যতা বভ্যতা আছে কারণ, দিন রাতের কালে গরুর মতন খাচ্ছে আর রাঁধছে, রাঁধছে আর খাচ্ছে। নববধূর ভাষা মাধুর্যে চমৎকৃত হীরালাল হতাশ ভঙ্গিতে হাসিয়া ফেলিয়া বলিল, গরুরা অবশ্য গরুর মতোই খায় বটে, তবে রাঁধেও নাকি? কই, শুনিনি তো কখনো। তোমার মামার বাড়ির দেশে বুঝি? ওই হলো, গরুর মতন না হয় ভূতের মতন। না, তাও হয়তো বলবেন ভূতেরা রাঁধে, কই শুনিনি তো। কিন্তু সত্যি সত্যি এই তোমার গা ছুঁয়ে বলছি, নিজের একখানি আলাদা বাড়ি থাকবে। এমনি বিয়ে হওয়া আমার বরাবরের স্বাদ, তা ভগবান দেখছি আমার ভাগ্যে ঠিক উল্টোটি লিখে বসে আছেন। এখন আলাদা হওয়া ছাড়া উপায়? নিরুপায়ের ভঙ্গিতে দুই হাত উল্টায় অনুপমা। মামার বাড়িটা যতই অরুচির হোক, এই বয়সে এমন রুচিসম্মত বাক্যবিন্যাস প্রণালী যে অনুপমা মাতুলালয়ের সূত্রেই পাইয়াছে, সে বিষয়ে আর ভুল নাই। এই ইঁচড়ে পক্ক বউটিকে লইয়া ভবিষ্যৎ জীবনটা কিরূপ হইবে কতদূর ভাবিয়া উঠিতে পারে না হীরালাল। শুধু বাহিরের তীক্ষ্ণ কানগুলির কথা স্মরণ করিতে করিতে বারে বারে কণ্টকিত হইতে থাকে। গোড়াপত্তনটা এই। 12 বছরের অনুপমা নিজস্ব একটি ছোট্ট সংসার আর ছবির মতো একখানি বাড়ির স্বপ্ন লইয়া শ্বশুর ঘর করিতে আসিল। আর 18 বছরের হীরালাল এ যাবৎ পাঠ্য অপাঠ্য যত কিছু বই হইতে যা কিছু কাব্যরস সঞ্চয় করিয়াছিল, সমস্ত শিকায় তুলিয়া রাখিয়া কিশোরী প্রিয়ার কাছ হইতে অভিনব জ্ঞান সঞ্চয় করিতে লাগিল। বলা বাহুল্য, উক্ত ঘরবসতের পরদিন নতুন বউয়ের নামে ঢেরিক্কার পড়িয়া গিয়াছিল। আড়ি পাতিবার জন্য যাহারা শীতের রাত্রে নিউমোনিয়ার আশঙ্কা তুচ্ছ করিয়া ঘণ্টা 2-3 জানলার বাহিরে কান পাতিয়া খোলা ছাদে দাঁড়াইয়া থাকিয়াছে, তাহারা আর যাই হোক এতটা আশা করে নাই। নববধূ কান্নাকাটির পরিবর্তে বড়জোর বাচাল বা বেহায়া নাম কিনিবার উপযুক্ত আচরণ করিতে পারে, কিন্তু কখনো কাহাকে ভেন্ন হইবার ইচ্ছা প্রকাশ করিতে শোনা যায় নাই। আড়ি পাতুনিদের পক্ষে এটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। নতুন ডুরে শাড়ি, মল আর নোলক পরা টুকটুকে বউটি দেখিলে চোখ জুড়াইয়া যাইবার কথা, কিন্তু সকালবেলা বউ দোতলা হইতে নামিয়া আসা মাত্র আপাদমস্তক জ্বালা করিয়া উঠিল শাশুড়ি ঠাকুরানীর। অর্থাৎ রাতারাতি দূত মারফত বউয়ের সমস্ত গুণাগুণ জানিয়া ফেলার সৌভাগ্য তাহার হইয়াছে, সেটা বেশ বোঝা গেল। আপন মনে নিচে নামিয়াই শাশুড়িকে দেখিয়া তাড়াতাড়ি ঘোমটার বহর বাড়াইয়া দিয়া থমকাইয়া দাঁড়ালো অনুপমা। শাশুড়ি ত্রিপুরা সুন্দরী একটা ছুতা পাইলেন যেন। মুখখানা যতটা বিকৃত করা সম্ভব তাহা করিয়া মুখ ঝামটা দিয়া উঠিলেন। মরে যাই, আমায় দেখে আবার ঘোমটা। তবু যদি না ঘোমটার ভেতর ক্যামটা নাচতো, সেই বলে না লাজে বউ খান খান ঘোমটার ভিতর নেজা খান, ইয়ে যেন হচ্ছে তাই। বলি বাপের বাড়ি থেকে খুব শিখে এসেছো তো বাচ্চা। দাদারও দাদা থাকেন, কাজেই শাশুড়িরও শাশুড়ি থাকা অসম্ভব নয়। তবে খাঁটি শাশুড়ি নয়, খুড় শাশুড়ি, কাজেই শাসনকর্তা নন, বড়জোর কুটুস করিয়া কামড় দিতে পারেন। ত্রিপুরা সুন্দরীর খুড় শাশুড়ি মহেশ্বরী একটা রসালো ঘটনার আভাস পাইয়া পুলকিত চিত্তে বাহিরে আসিয়া কহিলেন, ও কি মেজ বৌমা, সকাল বেলায় ছেলে মানুষকে ভয় খাইয়ে দিচ্ছ কেন বাছা? আহা, যতই হোক কচি শিশু, মা বাপ ছেড়ে। থাক ছোট কুড়ি, তুমি আর পড়ন কেটো না মোটে। আমি বলে নিজের জ্বালায় জ্বলছি। ছেলে মানুষ কি আমার ছেলে মানুষ রে? ওই ছেলে মানুষ আমার হিরুকে এক হাটে বেচে আর এক হাটে কিনবে। ও মা, বাবার জমে শুনিনি যে ঘর বসতের বউ এসে বলে ভেন্ন হব। মহেশ্বরীও সে খবরটা না পাইয়াছেন এমনটা নহে, কিন্তু অজানার ভাব বজায় রাখিয়া বলিলেন, কি হবে, কি বলেছে? ভেন্ন হবেন গো, বর নিয়ে আলাদা হবেন। শুনেছ এমন কথা?
ও মা, সে কি কথা? হ্যাঁ গা নাথবো, এসব কি কথা? বেচারা অনুপমা হীরালালের সামনে যতই প্রগলভতা প্রকাশ করুক, পুলিশ কমিশনার আর জেলা ম্যাজিস্ট্রেট উভয়কে একত্রে দেখিয়া ভয়ে কাঠ হইয়া ঠিক একই অবস্থায় দাঁড়াইয়া থাকে। ত্রিপুরার উনানের আগুন বহিয়া যাইতেছে, দাঁড়াইয়া কথা শুনিবার সময় নাই, তাই জ্বলন্ত উনানের মতো মুখচ্ছবি করিয়া বলিলেন, বেঁচে থাকলে আরো কত শুনবে ছোট করি, এখনই হয়েছে কি? ও মা, আমি কোথায় যাব? ভাবছি আর যেন জল বিছুটি দিচ্ছে গায়ে। জল বিছুটির জ্বালাতেই ছটফট করিয়া বোধ করি তাড়াতাড়ি চলিয়া যান ত্রিপুরা সুন্দরী। অতঃপর ননদ আর ভাজ, পিসশাশুড়ি আর জ্যাঠশাশুড়ি, ভাগ্নি আর ভাসুরজির দল একে একে দুয়ে দুয়ে আসিয়া অনুপমাকে ব্যঙ্গ, বিদ্রুপ, শ্লেষ এবং সদুপদেশের তীক্ষ্ণ সরজালে জর্জরিত করিয়া যাইতে থাকে। এই 12 বৎসর বয়সে অনুপমা প্রথম টের পাইল যে তাহার নিজের মনটা কতটা কুটিল, বুদ্ধিটা কতটা পেঁচালো আর স্বভাবটা কত নীচ। ছেলেবেলা হইতে এই রকম কথার বাঁধনের জ্বালায় গিন্নি বুড়ি, পাকা বুড়ি প্রভৃতি বিশেষণ বিলক্ষণ জুটিয়াছে তাহার, এ কথা মিথ্যা নয়। কিন্তু সেসব সম্বোধনের মধ্যে এমন তীব্র ঘৃণার ভাব তো ছিল না। ভেন্ন হইবার কথাটা বলা যে নিতান্ত দোষণীয় হইয়াছে, সেই বিষয়ে অবশ্য আর সন্দেহ থাকে না অনুপমার। কিন্তু তবুও চিরকাল এই রাক্ষসপুরীতে থাকিতে হইবে মনে করিয়ায় ডাক ছাড়িয়া কাঁদিতে ইচ্ছা হয় তার। এক্ষেত্রে আলাদা হইবার ইচ্ছাটাই মনে মনে বদ্ধমূল হওয়া ছাড়া উপায় কি? অদূর ভবিষ্যতে না হোক, সুদূর ভবিষ্যতেও কি একদিন সুযোগ মিলিবে না? অতএব দিনের বেলায় যতই ভীতত্রস্ত কুণ্ঠিত হইয়া উঠুক অনুপমা, রাত্রে হীরালালের কাছে নিজ মূর্তি ধরিতে ছাড়ে না। নিত্যরাত্রে তো আর কেউ আড়ি পাতিতে আসিবে না। হীরালাল কখনো হাসে, কখনো বিব্রত হয়, আবার কখনো বা বিরক্ত হইয়া বলে, তোমার মতন অদ্ভুত মেয়ে আমি কখনো দেখিনি। খালি একাল ছেড়ে পোনা। একলা সংসার করার এত স্বাদ কেন? 5 জনের সংসারই তো ভালো নাকি? হ্যাঁ, ভালো তো কত। খালি 100 লোকের বকুনি খাও আর 200 লোকের মন জুগিয়ে চলো, নিজের ইচ্ছে কিচ্ছুটি করার জন্যে। এখনই আবার তোমার এত নিজের ইচ্ছে কিসের? বাহ, ইচ্ছের আবার এখনই তখনই কি? কোনো কিছু ইচ্ছে করে না মানুষের? এই তো সেদিন পানির বাটাগুলো ময়লা হয়ে রয়েছে বলে পিসিমাকে বললাম, পিসিমা বাটার সাজগুলো মাজবো, একটু তেঁতুল দিন না। পিসিমা অমনি বলে দিলেন, তোমায় আরও তো গিয়ে নৃত্য করতে হবে না বাচ্চা, পান সাজো পান সাজো। আচ্ছা, আমি কি মন্দ কথা বলেছি বলো তো? বলাই বাহুল্য, কোনো তরুণ স্বামীরই এসব তুচ্ছ সাংসারিক কথায় কান দিতে ইচ্ছা হয় না। তাছাড়া প্রতিকারের কোনো উপায়ই যখন হাতে নাই, কিন্তু কান দিতে হয় অপর এক কারণে। কারণ দেওয়ালেরও যে কান আছে এ কথা অনুপমা না জানো, হীরালাল তো জানেই। সেই কথা বলিয়াই বধূকে সাবধান করিয়া দেয় সে। অনেক অভিজ্ঞতা ইতিমধ্যে অনুপমারও সঞ্চয় হইয়াছে, তাই কিছুটা সাবধান হয় এবং মনে মনে এমন একখানে ঘরের ধ্যান করিতে থাকে যে ঘরের জানলা খুলিয়া রাখিয়াও স্বচ্ছন্দে শোয়া যায়, গলা খুলিয়া 2টা কথা কহা যায়। হায়, তেমন একখানি ঘর কবে জুটিবে অনুপমার? অনুপমা যদি নেহাত নিরস গদ্যকারের হাতে না পড়িয়া কবির হাতে পড়িত, তবে হয়তো 5-10 বসন্তের একগাছি মালার মতো প্রিয়তমের কণ্ঠলগ্ন হইতে পাইলেই ধন্য হইত। এবং নিরালা ঘর যদি কামনাও করিত, সে কেবল বাজে লোকের কৌতূহলী দৃষ্টিপাতের আশঙ্কায়। কিন্তু এক্ষেত্রে নিতান্তই 15 বছরের মেয়ে অনুপমা প্রিয়তমের দিকে পিঠ ফিরাইয়া শুইয়া মনে মনে একখানি নিরিবিলি ঘরের ধ্যান করিতে থাকে। এই সব ঘর গৃহস্থালীর কথা প্রাণ খুলিয়া বলিতে না পারার খেদে, ইচ্ছামতো সাজাইতে গোছাইতে না পাওয়ার খেদে। শুধুই তো মাত্র একখানি নিরালা ঘর নয়,
অনুপমার যে আরও অনেক কিছু চাই। রান্নাঘর, ভাঁড়ার ঘর, ঠাকুর ঘর, গোয়াল ঘর, ঘর আর গৃহস্থালী। মাটির যে সাজানো খেলাঘরখানা ফেলিয়া চলিয়া আসিতে হইয়াছে, সেই ঘরের জন্য হয়তো এখনও মন কেমন করে অনুপমার। তাই নিজের ছাঁচে গড়িয়া তুলিবার জন্য চাই ঘরকন্যা। সে ঘরে হীরালাল কেন্দ্র নয়, পরিজন মাত্র। অনুপমার সংসারটি গড়িয়া তুলিবার জন্য একটি প্রয়োজনীয় যন্ত্র, ব্যাস, আর বেশি কিছু নয়। সে ঘর একান্তই অনুপমার, কিন্তু কোথায় সেই ঘর? স্বভাববশে মাঝে মাঝে নিন্দা মন্দা টিকা টিপ্পণী করিলেও মহেশ্বরী দেবী লোক মন্দ নন, অন্তত ভয়ঙ্কর তো নয়। ছোট ঠাকুমার কাছে বেশ একটু প্রশ্রয় আছে অনুপমার। মাঝে মাঝে মুক্তির আস্বাদও পাওয়া যায় তাহার কৃপায়। নিঃসন্তানা বাল বিধবা মহেশ্বরীর সংসারের 3 ভাগ খাটুনি খাটিয়া দিয়াও অনেক অবসর। কাজেই বাঁধা নিয়মে পাড়া বেড়ানোটি তার চাই। মাঝে মাঝে তিনি অনুপমাকে সঙ্গী করেন। হয়তো পাড়ায় কাহারও ঘরে নতুন খোকা হইয়াছে, কি কোনো মেয়ে শ্বশুর ঘর হইতে আসিয়াছে, অথবা কোনো কোণে বউ শ্বশুর ঘর করিতে আসিয়াছে, এমনই সব সাধারণ উপলক্ষ। তবুও মহেশ্বরী অনুপমাকে দেখাইতে লইয়া যান। বলাই বাহুল্য, ত্রিপুরা সুন্দরী এসব দুচক্ষে দেখিতে পারিলেন না। বউ মানুষ ঘট ঘট করিয়া পাড়া বেড়াইবে কি? হ্যাঁ, কিন্তু খুড়শাশুড়িকে নিষেধ করিতে পারেন না মুখের ওপর। খুঁত খুঁত করেন, কাজের অজুহাত দেখান, কিন্তু সেসব মহেশ্বরীর উড়াইয়া দিতে দেরি হয় না। স্পষ্ট করিয়া তো আর ত্রিপুরা সুন্দরীর কাছে অনুমতি চাওয়া যায় না। যতই হোক, মান মর্যাদা তো তার আছে। অথচ একেবারে না জানাইয়াও যাওয়া চলে না। তাই গলা তুলিয়া অনুপমাকেই ডাক দেন। ও নাথ বউ, যাবে তো চলো আমার সঙ্গে। বলেছিলাম না আমার বঞ্ঝির বাড়ি দেখিয়ে আনবো? এখানেই তার শ্বশুর বাড়ি, আজ সময় রয়েছে। ঘরের ভিতর হইতে ত্রিপুরা সুন্দরী মুখ বাঁকাইয়া মনে মনে বলেন, কবে যে তোমার সময় নেই তাও জানি নে। বউটাকে দিন দিন পাড়া বেড়ানি ধেঙ্গি করে তুলল গা। ছি ছি ছি, কি যেন ইচ্ছে করে 70টাই সাদা। একই তো গুণের নিধি বউ আমার, তার উপর আরো দরজা লোক। মনে মনে অনেক তীব্র, তীক্ষ্ণ আর কটু মন্তব্য করিলেও বাহিরে কিছু আর বেশি বিরক্তি প্রকাশ করা ভালো দেখায় না। তাই ত্রিপুরা সুন্দরী নিতান্ত বিরস কণ্ঠে বলেন, তোমার বঞ্ঝির বাড়ি বৌমার গিয়ে কি করবে? চেনে না, জানে না। মেজ বৌমার এক কথা, দেখা সাক্ষাৎ হলে তবে তো চেনা জানা হবে। সুধার বড্ড স্বাদ, বৌমার সঙ্গে আলাপ সালাপ করে। তা সেও তো একদিন বেড়াতে এলে পারে। বৌমা বউ মানুষ, নীতি ধেই ধেই করে এখানে ওখানে যাবে কি? চটিয়া গিয়া কাজ নষ্ট করিবার লোক মহেশ্বরী নহে। তাই আরও একবার হাসিতে হয় তাহাকে। বলি, সেও তো একটা মানুষের বাড়ির বউ নাকি? তবে হ্যাঁ, আসবে, সেও আসবে। সময় তো পায় না বাছা, 24 ঘন্টা কাজ আর কাজ। শাশুড়ি মাগি চোখে ভালো দেখতে পায় না, অথর্ব কিচ্ছু করে না, সব ওই সুধা। তা কই গো নাথ বউ, তোমার ওই গোলাপি সেমিজ আর গঙ্গাজলি ডুরেখানা পরে এসো। নতুন দেখবে ওরা। চুলটা তোমাদের যেমন ওই ফ্যাশন ট্যাশন কাটে, কেটে নাও। যেমন তেমন করে লোকের বাড়ি যাওয়া ভালোবাসি না। তা বাসবে কেন? বউ বিবি সেজে পথে পথে রূপ দেখিয়ে বেড়াবে। হিরু এবার বাড়ি আসুক, যা হয় একটা ভিত তিনি করবেনই। ছোট কুড়ি যে বউটিকে বিগড়াইয়া দিবেন সেটা কিছু কাজের কথা নয়। বাড়িতে আরও 5টা বউ আছে, তাহার নিজের নয় বটে, ভাসুরপো বউ, ভাগ্নে বউ ইত্যাদি। কই, তাদের জন্য তো মাথা ব্যথা নেই ছোট কুড়ি। বলিলেই বলিবেন, ও ছুঁড়িরা উদয়স্ত ব্যস্ত, উঁচো কাঁচা নেড়ি গেড়ি নিয়ে কোথায় আর যাবে? এ বউটারও তো কোনো ছেলে পুলে হলো না। 15-16 বছর বয়স হলো,
কম তো নয়। এবছরটা দেখি, এরপর মাদুরি দিতে হবে একটা। হলে কচি, না হলে জব্দ হবে না মোটে। বউকে জব্দ করিবার অনেক ফিকির খুঁজিয়া বেড়ান ত্রিপুরা সুন্দরী, কিন্তু সুপারির কাঁটা, তেঁতুল ছড়ানো, নারকেল কোড়া, চাল ডাল বাছা প্রভৃতি কুকর্ম দিয়াও জব্দ করিতে পারেন না তাকে। চক্ষের নিমেষে সমস্ত কাজ করিয়া ফেলে অনুপমা। বউ আবার অত চটপটেও ভালো নয়। ত্রিপুরা সুন্দরী রাগে গসগস করিতে থাকিলেও গোলাপি সেমিজ আর গঙ্গাজলি ডুরে শাড়ি জড়াইয়া দিদি শাশুড়ির পিছু পিছু টুপ করিয়া বাহির হইয়া যায় অনুপমা। বেশ খানিকটা দূরে সুধার শ্বশুর বাড়ি। বড় দিঘির ধার দিয়া যাইতে হয়। বেশ খোলামেলা জায়গাটা। চলিতে চলিতে উৎফুল্ল আনন্দে ঘোমটাটা ঈষৎ সরাইয়া অনুপমা ফিস ফিস করিয়া বলে, ছোট ঠান্ডি, এদিকটা তো দিব্যি। আমাদের বাড়িটা যেন ঘিঞ্জি এঁদো পড়া জায়গা। তা যা বলেছিস, সুধাদের এদিকটা বেশ। আচ্ছা ঠান্ডি, এত জমি পড়ে আছে, এসব কাদের? এদিকটা মনসা ভট্টাচার্যি, আর ওই ওই দিঘির ওপার থেকে চৌধুরীদের। যত দূর দৃষ্টি যায় সব ওদের। হ্যাঁ ঠান্ডি, সব ওদের? এত জমি এমনি ফেলে রেখেছে? তা কি করবে, এসব তো ধান জমি নয়, ফলের বাগান ছিল আগে। দেখাশোনার অভাবে সব মরে হেজে গেছে। এই বা আছে আর। ঠান্ডি, এর থেকে একটুখানি জমি ওরা বিক্রি করতে পারে না? তা কি জানি। কেন রে, তুই কিনবি নাকি? বাহ, আমি কেন? লোকে তো কিনে বাড়ি করতে পারে। কার গরজ পড়েছে যে এই মাঠের মধ্যিখানে বাড়ি করতে আসবে? কি যে বলো ঠান্ডি, মাটির মধ্যেখানে নয়তো পচা ডোবার ধারে বাড়ি করে বুঝি ভালো? মহেশ্বরী আগাইয়া যান। অনুপমাকেও ব্যস্ত হইয়া সঙ্গ লইতে হয়। কিন্তু পিছন ফিরিয়া দিঘির পাড়ের উঁচু জমিটার দিকে বারবার লুব্ধ দৃষ্টি ফেলিতে থাকে সে। আচ্ছা, কতটা জমি লইলে একখানি ছোটখাটো বাড়ি হয়? সেই কথাটা জানিতে বারবার বলি বলি করিয়াও বলিতে পারে না অনুপমা। কতটুকু জমি, কত দাম, কতকাল লাগিবে অনুপমার এই ছোট প্রশ্নটুকু করিবার মতো সাহস সঞ্চয় করিতে? সুধাদের বাড়িতে ঢুকিয়াই অনুপমার মনে হইল সে যেন স্বপ্ন দেখিতেছে। ঠিক এমনই একখানি ছবির মতো বাড়ি তাহার ধ্যানের স্বপ্ন নয় কি? ছোট্ট খাট্ট ধপধপে শান বাঁধানো উঠান, সাদা পাথরে বাঁধানো সুগঠিত তুলসী মঞ্চ, উঁচু রোয়াকের উপর পাশাপাশি দুইখানি ঘর, এদিকে রান্নাঘর, ভাঁড়ার ঘর আর চাতাল। শোবার ঘরের দরজা জানলায় পুরানো রঙিন শাড়ি কাটিয়া পর্দা লাগাইয়াছে সুধা। রোয়াকের উপর পাতিয়া রাখিয়াছে বেতের মোড়ার নিচু টেবিল। অবশ্য টেবিল বলিলে তাহাকে একটু বাহুল্য গৌরব দেওয়া হয়, তবু চারখানা পায়া তো আছে। শাড়ির পাড় জুড়িয়া একটা ঢাকাও তো দিয়াছে তাহাতে। পল্লী অঞ্চলে এহেন শৌখিনতা দুর্লভ, বিশেষত তখনকার আমলে। নিস্তব্ধ বাড়ি। মধ্যাহ্নকালটি যে বিশ্রামের কাল, এটা বোধ করি অস্বীকার করে না এরা। অনুপমার শ্বশুরবাড়ির মতো অহরহ হট্টগোল আর অবিশ্রাম কাজের বায়নাক্কা আর কাহাদের কাছে আছে? বাবা! মহেশ্বরী ঝাঁপের বেড়াটা ঠেলিয়া এদিক ওদিক চাহিয়া ডাকেন, কই রে সুধা, ঘুমোচ্ছিস নাকি? এই দেখ কাকে ধরে এনেছি। পর্দা সরাইয়া ঘরের ভিতর হইতে সুধা বাহির হইয়া আসে। বাড়ির মতোই ফিটফাট ছিমছাম মানুষটি, তবে আসন্ন সন্তান সম্ভাবনায় মন্থর। বয়সে অনুপমার চাইতে কিছুটা বড় হওয়াই সম্ভব। ও মা রাঙামাসি, এসো এসো, ভেতরে এসো। এই বুঝি তোমার নতুন নাত বউ? বাহ, তা বেশ বউ হয়েছে তো তোমার। এসো ভাই, ভেতরে এসো। সহজ হৃদ্যতায় অনুপমাকে ডাকিয়া লয় সুধা। কই রে বেয়ান, কই তোর শাশুড়ি? তিনি ওই ঘরে পড়ে পড়ে ঘুমোচ্ছেন। অথর্ব মানুষ কি না। যাই দেখি একবার বুড়িকে। তোরা গল্প সল্প কর না, দৌড়ে আবার ন্যাকড়ার পর্দা লাগিয়েছে।
যত সব বিয়ানা সরা দেখিনি বাপু, বুড়ির ঘরে আবার এসব কেন? সুধা হাসিয়া পর্দা সরাইয়া দিয়া বলে, বুড়ির ঘর বলে বাদ দিলে বাড়ির সৌষ্ঠব হবে কেন গো রাঙামাসি? এসব ভালো গো ভালো, আকাচা কাপড়ে আমরা ছুঁই না, উল্টে রাখি তখন। মহেশ্বরী সরিয়া যাইতেই সুধা অনুপমার গালটা টিপিয়া দিয়া বলে, পাকা ডালিম, বর খুব ভালোবাসে তো। কিছু মনে করো না ভাই, যদিও তুমি মাসিমার নাত বউ, সম্পর্কে এক পৈঠি নিচে, তাহলেও সমবয়সীদের মধ্যে ওসব সম্পর্ক বাঁচতে পারিনি বাপু। আমিও। আচ্ছা, তোমার শাশুড়ি তো অথর্ব মানুষ, একলাটি তোমার খুব কষ্ট না? হ্যাঁ, একরকম কষ্ট আবার একরকম সুখও বটে। মাথার উপর কথা কইতে তো আর কেউ নেই, যা করবো সব আমি। এই যে বাড়ির ঘর দোর সব দেখছো, সবই আমার পছন্দে। শ্বশুরের তো পেল্লা একখানা ভাঙা ভিটে ছিল, ওই তো ওই দিকে। ভাঙাচোরা আমি মোটে দেখতে পারিনি বাপু। হ্যাঁ, বনে গিয়ে সন্ন্যাসী হও তো সেটা আলাদা কথা, তবে যদি সংসার করতে হয়, সংসার করার মতো করো। বরটি যদি তোমার কথা শোনেন তবে না। শুনবে না মানে অমনি নাকি? নাকের জলে চোখের জলে এক করে ছাড়বো না? এই তো দেখছো আমার অবস্থা। আগে থেকে বলে দিয়েছি, বেতের দোলা কিনে আনবে আর রঙিন মশারি এই দালানে টাঙিয়ে দেব। সোহাগে গর্বে টলটল করিতে থাকে সুধা। গৌরব করিবার মতো ঐশ্বর্য থাকিলেই বোধ করি এত সহজ, এত অমায়িক হইতে পারে মানুষ। সুধার উপর কেমন এক ধরনের হিংসা হয় অনুপমার। মনে হয় ওর কথাবার্তার মধ্যে যেন প্রচ্ছন্ন অহংকার। ওর আসন্ন মাতৃত্বের ভারে ভারাক্রান্ত শরীরটাও যেন নিজের গৌরব ঘোষণা করিতেছে। তেমন খোলা মনে আর কথা কহিতে পারে না অনুপমা, শুধু আড়ে আড়ে চাহিয়া সব দিক দেখিয়া লয়। বড় চৌকির উপর ফর্সা ধপধপে বিছানা পাতা, ঝালর দেওয়া বালিশ, মশারিতে রঙিন ঝালর, দেওয়ালের গায়ে সারি সারি ছবি, গ্রুপ ফটো, কালীঘাটের পট, একখানা মেলিন্সপুরের খোকার ছবি, সেফের উপর টেবিল ল্যাম্প, কাচের পুতুল, আরশি চিরুনি আর কত কি টুকিটাকি। এসব তো এবার থেকে সাবধান করতে হবে। অনুপমা বাঁকা হাসির সঙ্গে অনাগত শিশুর দুরন্তপনার ইঙ্গিত করে। ইস, সাবধান করতে হবে বই কি? ছেলে ধরবার লোক না রেখে দিলে রক্ষে রাখবো নাকি আমি? তাছাড়া দোতলায় এবার ঘর তোলা হবে। দোতলায়? আর ঘরের তোমাদের দরকার কি? ও মা, শোনো কথা, চিরকাল বুঝে নিজের তলায় পড়ে থাকতে ভালো লাগে? আমি তো বলে দিয়েছি, এই যে বাপের বাড়ি যাচ্ছি, 6 মাস পরে আসবো, আর এসে আমি যেন দোতলাতেই ঘুমোতে পারি। তোমার বর কি করেন ভাই? উনি কিছু না, ভেরেন্ডা ভাজেন। আমি তো বলি কন্ট্রাক্টারি করাও যা, ভেরেন্ডা ভাজাও তা। তবে হ্যাঁ, কাঁচা পয়সা আছে। 18 বছরের সুধা কথা কয় যেন পাকা গিন্নির মতো। বাচাল বলিয়া এত অখ্যাতি যে অনুপমার, সুধার কাছে সেও যেন বোকা বনিয়া যায়। খুব আন্তরিকভাবে না হইলেও গল্প স্বল্প হয় খানিকক্ষণ। এই বাড়ি করিতে কত খরচ হইয়াছে, দোতলা তুলিতে কত লাগিবে, পুরানো ট্রাঙ্কগুলাকে নতুন রং লাগাইয়া সত্যই নতুনের মতো লাগে কিনা, এত ছবির ফ্রেম কিনিতে কতগুলি টাকা খসিয়াছে সুধার বরের, এমনই সব নিরেট আলোচনা। এর চাইতে উচ্চাঙ্গের আলোচনা চালাইবার মতো বুদ্ধিবৃত্তি দুইজনের কাহারও নাই। ফিরিবার পথে অনুপমা কেমন যেন গম্ভীর হইয়া পথ চলে। সংসারের চাপে, প্রতিকূল পারিপার্শ্বিকতায় যে বাসনাটা ভোঁতা হইয়া আসিতেছিল, সেটা যেন নতুন করিয়া মাথা তোলে। সংসারের চাপে, প্রতিকূল পারিপার্শ্বিকতায় যে বাসনাটা ভোঁতা হইয়া আসিতেছিল, সেটা যেন নতুন করিয়া মাথা তোলে। সুধার কথাগুলো দিমাগ ভরা বটে, কিন্তু খাঁটি। এটাও মিথ্যা নয়। সংসার যদি করিতে হয়,
তবে তা সংসারের মতোই করা ভালো। সুধার ঘর সংসার গোছানো ফিটফাট বটে, কিন্তু অমন একখানে ছবির মতো বাড়ি হাতের মুঠায় পাইলে অনুপমা যে আরও কত কি সব করিতে পারিত তা দেখাইয়া দিবার সুযোগ কবে জুটিবে তার। বাড়ি বাড়ি 15 বছর বয়সের মেয়ে শাড়ি চায় না, গয়না চায় না, স্বামীর সান্নিধ্যের আকাঙ্ক্ষায় ব্যাকুল হয় না, চায় কিনা বাড়ি। আশ্চর্য বটে, কিংবা হয়তো আশ্চর্যও নয়। বাড়ি মানে তো কেবলমাত্র একটা ইট কাঠের সমষ্টি নয়, নিজেকে প্রকাশ করিবার একটা বিশাল ক্ষেত্র, নিজেকে প্রতিষ্ঠিত করিবার উপযুক্ত মন্দির। খানিকটা পথ চলিতেই মহেশ্বরী নাথবউয়ের আনমনা ভাবটা লক্ষ্য করেন। বাক্যবাগীশ অনুপমার হইলটা কি? কি হলো রে নাথ বউ, কথা নেই কেন মুখে? কই ঠান্দি, এই তো কথা কইছি। আচ্ছা ঠান্দি, কন্ট্রাক্টরে করা মানে কি? ও মা, মানে আবার কি? কাজ একরকম। এই তো সুধার বরই করে। এই ধর, যেমন তোর বাড়ি হবে, সুবোধ কন্ট্যাক্ট নিল, কেমন? সুবোধই মিস্ত্রি খাটাবে, দেখাশোনা করবে, মাল মশলা কিনবে, তোর কাছে শুধু নগদ দামটি নেবে, ব্যাস। তোর আর কোনো ঝামেলা থাকলো না। এই কন্ট্রাক্টারি করে তো সুবোধের এত বাড়ন্ত, কাঁচা পয়সা আছে কি না, নইলে লেখাপড়া কি এমন জানি। নে চল তাড়াতাড়ি, তোর শাশুড়ি আবার হাঁড়ি মুখ করে বসে আছে হয়তো। শাশুড়ি দপ করিয়া সমস্ত আলো নিবিয়া যায়। হায়, সুধার শাশুড়ির মতো অথর্ব শাশুড়ি যদি অনুপমার হইত, যে শুধু খাইতো আর ঘুমাইতো। কিন্তু শুধুই কি শাশুড়ি? পিস শাশুড়ি, জ্যাঠতুতো খুঁড়তুতো বড় বড় যা ভাসুর, কুচো কাঁচা গেঁড়ি গুগলিতে বাড়ি একেবারে বোঝায়। সুধার বাড়ির মতো এ বাড়ি শান্ত কোথায়? আচ্ছা ঠান্দি, তোমার বঞ্চির বাড়িটি বেশ ঠান্ডা ঠান্ডা না? ঠান্ডা? কপাল, ঠান্ডা আবার ভালো? বাচ্চা বাচ্চায় ঘর ভরে যাবে তবে না সংসার। সুধার তো এই বুড়ো বয়সে হবে না করে এতকালে এই আশা হয়েছে, তা নইলে একদিনে 3 ছেলের মা হওয়ার কথা। তা তোরও যা ধার দেখছি। যা ঠান্দি, তুমি জানো কি, চলো তো পা চালিয়ে। শাশুড়ির হাঁড়িমুখ মনে পড়তেই কল্পনার ছবির টুকরো টুকরো হইয়া ভাঙিয়া পড়ে। অনুপমার বাড়ির উঠোনের তুলসী মঞ্চটা শ্বেত পাথরের হইবে কি কালো পাথরের? 2খানা ঘর থাকবে কি 3খানা? চৌকিতে বিছানা হইবে কি বার্নিশ করা পালঙ্কে? সে সব চিন্তা মুলতুবি থাকে। সারাদিনের অজস্র কাজের শেষে সেই চিন্তা পাড়িয়া বসে এবং অনেক চেষ্টার ফলে প্রকাণ্ড একখানি চিঠি লিখিয়া ফেলে হীরালালকে। আঁকা বাঁকা কাটাকুটি তো বটেই, তাছাড়া বানানের উপর বর্ণমালার নির্দেশের চিহ্ন মাত্র নাই। তা হোক, তবুও মনের কথাগুলো তো স্বামীর কান পর্যন্ত পৌঁছানো গেল। যদিও 21 বছরের স্বামীর পক্ষে কতটুকুই বা কি করা সম্ভব, সেটুকু আর ভাবিয়া দেখে নাই অনুপমা। 2টা পাশ করিয়া যে 3টা পাশের পড়া করিতে পারে, সে যে সুধার বরের মতো সামান্য কন্ট্রাক্টরেটুকুও পারিবে না, এটা অবিশ্বাস্য। বিশেষ তো যে কাজে হাতে কাঁচা পয়সা আছে। এই সব কথাই বেশ প্রাঞ্জল ভাষায় গুছাইয়া লেখে অনুপমা। তাছাড়া আরও লেখে, এবারে আসিবার সময় যেন শান্তনু ও গঙ্গার একখানা ছবি হীরালাল সঙ্গে করিয়া আনে, আর সঙ্গে 2টা কাচের ফুলদানি। আরও অনেক ছবি অবশ্য চাই, তবে একে একে আনিলেই চলিবে। হীরালাল কিন্তু না আনে ছবি, না আনে ফুলদানি। অনুপমা পাগল বলিয়া তো আর সে পাগল নয়, আর জিনিসটা অদৃশ্য করিয়া আনিয়া অনুপমার হাতে পৌঁছাইয়া দেওয়াও সম্ভব নয়। আর তাছাড়া রবি বর্মার আঁকা ছবি টাঙাইবে কোথায় অনুপমা? নিজস্ব বলিয়া যে ঘরখানিতে শুইতে পাইয়াছে, সেই ঘরকে নিজস্ব বলার মতো ধ্যাসটামো আর কি আছে?
গুদামঘর বলিলেই কি ঠিক হয় না তাহাকে? এই বৃহৎ বাড়িতে ত্রিপুরা সুন্দরীর ভাগে দোতলায় মাত্র এই একখানে ঘর। দোতলা বলিয়ায় কিছুটা শুকনো খরা গোছে, নিচের তলার মতো অত নোনা ধরাও নয়। কাজেই সারা বছরের মুগ, কলাই, ছোলা, মটর বস্তাবন্দি করিয়া কোথায় রাখা যাইবে এমন নিরাপদে? সারা বছরের আলুগুলোও তো রাখিতে হয় অনুপমার চৌকির তলায়। তাছাড়া তাকের উপর বাড়ির টিন আর আচারের বোতলগুলোও না রাখিলে চলে না। আর বাক্স, প্যাঁটরা, আলনা, দেরাজ, ভারী ভারী দুই একটা যা আছে ত্রিপুরা সুন্দরীর, সেও তো দোতলায় রাখিবার জিনিস। এ যাবৎ নিজেই এই ঘরে শুইয়া আসিয়াছেন ত্রিপুরা সুন্দরী। ছেলের বিবাহের পর হইতে অধিকারটা ছাড়িয়াছেন। পাঠ্যপুস্তকের বোঝা নামাইয়া হীরালাল যখন ছুটিতে বাড়ি আসে, তখন স্ফূর্তির আতিশয্যে তুচ্ছ অসুবিধাও তাহার চোখে ঠেকে না। আর অসুবিধাই বা কি? বিছানা পাতিবার মতো হাত কয়েক জায়গা থাকিলেই তো যথেষ্ট। বিছানার পাশে মুগ কলাইয়ের বস্তা থাকিলে যে কাহারও শয্যাকণ্টক রোগ হয়, অথবা দীর্ঘ বিহরান্তে প্রবাসী প্রিয়তমের সোহাগ সম্ভাষণ নিমপাতার মতো লাগে, এ কথা বোঝা তাহার পক্ষে অসম্ভব। ছবির কথা শুনিয়া হাসি পাইল বটে, তবে তাহার হাসির খবরে যে অনুপমার কান্না পাইবে সে কথা বেচারা ভুলিয়াও সন্দেহ করে নাই। কান্না থামাইতে এবং রাগ ভাঙাইতে 1 ডজন ছবির প্রতিশ্রুতি দিয়া বসিতে হইল হীরালালকে। অমূল্য ছুটিটুকু তো বেঘরে যাইতে দিতে পারে না। আবার ছুটিতে আসিতে কি আর এই সামান্য আবদারটুকু ভুলিয়া যাইবে না অনুপমা? হায়, স্ত্রীকে কতটুকুই বা চিনিয়াছে হীরালাল। প্রত্যেক চিঠিতে সে কথা একবার করিয়া স্মরণ করিয়া দেয় অনুপমা। ভুলিবার আর সুযোগ দেয় কোথায়? শেষ পর্যন্ত পরের ছুটিতে শান্তনু গঙ্গা, দুর্বাসা শকুন্তলা, অশোক বনের সীতা প্রভৃতি বিখ্যাত ছবির সঙ্গে খান কয়েক কালীঘাটের পট মিশাইয়া পুরোপুরি 1 ডজন করিয়াই লইয়া যাইতে হয় তাহাকে। অবশ্য বাড়ি আসিয়া বলিতে হয় নিজের শখ। তা ত্রিপুরা সুন্দরীর ছেলের শখে খুশি হন। বাছিয়া খানতেনেক ছবি তিনি ঠাকুর ঘরের জন্য লইয়া যান। পিসিমা, খুড়িমা, ছোট ঠাকুমার দলও একখানে লইতে ছাড়েন না। ঠাকুর দেবতার ছবি বলিয়াই লওয়া। হীরালাল আবার রাগ করিবে কোন মুখে? বরং ধন্য হইয়া যাইবার কথা তাহার। ধন্য হইল বটে, তবে সেবার 4 ছুটির দিন তাহার মাঠে মারা গেল। কথাই কহিল না অনুপমা। ছুটির পর ছুটি আসে, ভালোই মন্দই কাটিয়া যায়। অবশেষে পড়ার পালা সাঙ্গ হয়। বিএ পাশ করার সঙ্গে সঙ্গেই গ্রামের স্কুলে হেডমাস্টারের পোস্টটা পাইয়া যায় হীরালাল। ত্রিপুরা সুন্দরী সত্যনারায়ণের সিন্নি দেন, কলিকাতায় কালীঘাটে পূজা পাঠান। বেশ একটু উৎসবের হাওয়া বয় বাড়িতে। আর অনুপমা এই উৎসব আনন্দের মধ্যে তাহার মুখ দেখিয়া মনে হয় কে যেন তাহার দীর্ঘদিনের যত্নবর্ধিত ফুলগাছের চারাটিকে উপড়াইয়া ফেলিয়া দিয়াছে। এরকমটাই বই কি। কলিকাতায় বাসা করিবার যে ক্ষীণ আশাটুকু এতদিন হীরালালের কাল্পনিক চাকরির উপর ভর দিয়া দাঁড়াইয়াছিল, সেটি ধূলিসাৎ হইয়াছে। নিষ্ঠুর হৃদয়হীন নির্বোধ স্বামীর উপর কতই বা রাগ করিবে অনুপমা? কতদিন কথা বন্ধ রাখিবে? মাথা খুঁড়িয়া মরিতে ইচ্ছা হয় কি সাধে? গ্রামের স্কুলের মাস্টারের কাজে অনুপমার যে আপত্তি কিসের, সেটা ঠিক বুঝিবার মতো বুদ্ধিও নাই হীরালালে। হীরালাল যদি এই গ্রামের বাড়িতে কায়েমি হইয়া বসে, জীবনে কি আর মাথা তুলিতে পারিবে অনুপমা? সিন্নির প্রসাদ পাইতে অনেক লোক আসে। সকলেই ত্রিপুরা সুন্দরীর ভাগ্যের প্রশংসা করে। 2-1 অবশ্য বউয়ের পয় সম্বন্ধেও আস্থা দেখায়। বংশের মধ্যে হীরালালই প্রথম বিএ পাশ করিয়াছে, এটা তো আর কম গৌরবের কথা নয়। তাহার উপরে আবার পাশ করিতে না করিতেই চাকুরি, হাই স্কুলের হেডমাস্টার, গ্রামের মধ্যে রীতিমতো বিশিষ্ট পদ। বেশি রাত্রে ঘরে আসে অনুপমা। সকলেই আমার ভাগ্যের প্রশংসা করছে, শুধু তোমার মুখে হাসি নেই কেন বলো তো? হিংসে। দেখে শুনে তাই তো মনে হচ্ছে। সত্যি তুমি কি খুশি হওনি? অথচ বাড়িতে এই তোমাদের সকলের সঙ্গে থাকতে পাবো বলে কবে থেকে চেষ্টা করছি এটার জন্য। সকলের সঙ্গে থেকে তো 4খানা হাত। এই জঙ্গলে শেকড় গজালে জীবনেও কি আমার স্বাদ মিটবে?
তোমার স্বাদ তো সেই আলাদা হওয়া, নিজের বাড়ি আর একলা সংসার। নিশ্চয়ই তো, কেন নয়? নিজের একটা আলাদা বাড়ি না থাকলে কি সুখে সংসার করা যায়? তুমি দেখো, বাড়ি আমি করবই, বাড়ি করব, ইচ্ছা মতন সাজাবো গোছাবো। তাই করো, চাকরি করো, একটা মন্দ হবে না। এখন সরো, শুই, ভীষণ ঘুম পাচ্ছে। ইস, এক্ষুনি এত ঘুম পেল? তো পাবে না তো কি, বসে বসে তোমার কুটকাচালি কথা শুনবো? কি যে এক গনিয়ে ঢুকেছিলে এই বাড়িতে। উফ। রাগ করিয়া পাশ ফিরিয়া শোয় হীরালাল, আর মুহূর্তের মধ্যে অকাতরে ঘুমাইয়া পড়ে। সারাদিন বিস্তর খাটুনি গিয়াছে তার। বিস্তর খাটুনি সারাদিন অনুপমারও যে না গিয়াছে তা নয়, কিন্তু ঘুম আসে কোথায়? রাগে, দুঃখে, আশাভঙ্গের তীব্র ক্ষোভে সে যেন বিষের জ্বালায় ছটফট করিতে থাকে। কিন্তু না, আশা সে ছাড়িবে না, কিছুতেই না। ছবির মতো একখানি নিজস্ব বাড়ি সে করিয়া তুলিবেই, যেমন করিয়াই হোক। দেওয়ালে দেওয়ালে টাঙাইবে ভালো ভালো ছবি, জানলা দরজায় রঙিন পর্দা, ভাড়ার ঘরে এক গাদা মাটির হাঁড়ি কলসির বদলে সভ্য ভব্য টিন আর কাচের বোতল, ভারী ভারী কাঁঠাল কাঠের পিঁড়ি বাতিল করিয়া দিয়া কার্পেটের আসন বনিবে হীরার জন্য। খাগড়ায় ফুল কাঁসার বাসন কিনিবে এক সেট, কাঠের উনানের পাট তুলিয়া দিয়া কয়লার উনান পাতিবে শহরের মতো। অনুপমার বাড়িতে পানের বাটায় চুন খয়েরের ছাপ পড়িবে না, বিছানায় তেলের দাগ নয়, আলনার কাপড়গুলি পরিপাটি, বাসনগুলি সর্বদা মাজা ঘষা। দেখিবার মতো আর দেখাইবার মতো হবে তাহার সংসার। আর অনুপমার ভিতরের যে অনাগত শিশুর অস্পষ্ট পদধ্বনি শোনা যাইতেছে, তাহার জন্য আনিবে অজস্র উপকরণ, বেতের দোলা, দুধের বোতল, রূপোর বাটি, আরও কত কি। এবাড়ির ছোট ছেলেরা যাহা চোখেও দেখে নাই কোনোদিন। হীরালাল অঘরে ঘুমায়, আর অনুপমা অগাধ স্বপ্ন দেখে। সেই বাড়ির কোথায় কি রাখা হইবে, কোনখানে বসিয়া কি কাজ করিবে অনুপমা, সে সব অনুপমার মুখস্থ। আষাঢ়ের মাঝামাঝি প্রথম সন্তান হইল অনুপমার। কল্পনার খোকা নয়, সত্যকার মেয়ে। ভরা বর্ষা কচি মেয়ে লইয়া কষ্টের একশেষ হইল সেবার। প্রথম সন্তানের দায়িত্ব সংসারের উপরওয়ালাদের ভাগ করিয়া লইবার কথা, কিন্তু অনুপমার যে বুড়ো বয়সের মেয়ে, 3 ছেলের মা হইবার বয়সে একটা, তাও আবার ছেলে নয়, মাটির ঢিবি। কাহার দায় পড়িয়াছে যে তাহার দায়িত্ব লইতে যাইবে? বরং মেয়ের আধিক্ষেতায় সে যে সংসারের কাজে ঢিলা দেয়, এইতেই অসন্তোষের অন্ত থাকে না লোকের। অনুপমার ছোট যা, অনুপমার বিবাহর 2 বৎসর পর বিবাহ হইল যার, সেও 2টি খোকা সামলাইয়া সংসারের কত বায়নাক্কা সামলায়। ছেলেদের লইয়া আধিক্ষেতা তো দূরের কথা, দৃকপাত মাত্র করে না তাহাদের পানে। ছোট জায়ের ছেলেদের দিকে চাহিয়া নিজের মেয়ের জন্য আর বেতের দোলনা বায়না করিতে পারে না অনুপমা। জামা কাঁথা ঝিনুক বাটিরই বা কি দরকার এত? জায়ের যে ছেলেটি ঝিনুক বাটির গণ্ডি কাটাইয়াছে, তাহার পরিত্যক্তগুলোতেই যখন কাজ চলিয়া যায়। ভাগ্যক্রমে আবার অনুপমার মেয়ে কাঁদনে। ত্রিপুরা সুন্দরী যখন তখন মুখ ঝামটা দেন। বাবা রে বাবা, মেয়ে তো নয়, যেন ভাঙা কাসর, বাদে বেজেই আছে। তা হবে না বা কেন? মা যেমন বাঁচান তেমনি তো হবে মেয়ে। মাহেশ্বরীও আজকাল যেন বীরু, বরং ঢল নামিয়াছে ছোট বউ লতিকার দিকে। তাই তিনিও মেয়ে কাঁদিলেই বেজার মুখে বলেন, তোমার সানাই বাঁশি থামাও নাচবো, দোহাই। বাপরে বাপ, এই তো আরো কত কচি ছেলে রয়েছে বাড়িতে, শব্দ আছে। সুবিধা পাইলে হীরালালকে অনুযোগ করে অনুপমা। কেউ তো দেখতেও পারে না মেয়েটাকে, তুমি একটু নাও না, কোলে নাও না একটু। রোকে করো, আমি ওসব ছেলেপুলে নিতে পারি না। তাছাড়া কে কোথায় দেখে ফেলবে? একালের ছেলেরা এমন কথা শুনিয়া হাসিয়া ডিগবাজি খাইবে, কিন্তু হীরার আমলে বাপের পক্ষে ছেলে মেয়েদের কোলে পিঠে লওয়া নিতান্ত লজ্জাকর ব্যাপার ছিল। মেয়েকে ফেলিয়া রাখিয়া রান্নাঘরে চলিয়া যাইত অনুপমা, আর কল্পনা করিত তাহার নিজের রান্নাঘরে
যাহার একপাশে পাতা আছে ছোট্ট একটি নিচু চৌকি। বর্ষার দিনে আর শীতের রাত্রে যাহার উপর ছেলেকে ঘুম পাড়াইয়া রাখিয়া এপাশে বসিয়া ছোট ছোট হাঁড়ি কড়ায় রান্না করিবে অনুপমা। উনানের আগুনের তাতে গরম থাকিবে ঘর। অনুপমার মেয়েকে একদিন দেখিতে আসিল সুধা। শুধু হাতে আসে নাই, দুইখানে কাঁথা আর একটি ঝিনুক বাটি আনিয়াছে। দুরন্ত দামাল ছেলে কোলে, মোটা সোটা ফর্সা ধপধপে ছেলেটি। সুধার সাজ পোশাকও চমৎকার। সুধার ছেলের কাছে কালো রোগা লতিকার ছেলের একটা পচা পুরনো জামা পরা অনুপমার মেয়েটাকে এত শ্রীহীন দেখায় যে নিজেরই ঘৃণা হয় অনুপমার। রাগও আসে সুধার ওপর। মেয়ে দেখা তো শুধু ছুতো, নিজেকেই দেখাইতে আসা মাত্র। ওর কুমড়ো পটাশ ছেলে কেমন চলে, কেমন বলে, কেমন হাসে, এইসব শুনিবার জন্য তো ঘুম ধরিতেছে না মানুষের। তা শুধু ছেলের কথা নয়, নিজের কথাও বিস্তর কয় সুধা। বাড়িতে এসে আরও দুইখানা ঘর তুলিয়াছে। শ্রীক্ষেত্রে গিয়া রাশিকৃত বাসন কিনিয়া আনিয়াছে। কলিকাতায় বাপের বাড়ি গিয়া স্বদেশী মেলা হইতে চিনেমাটির লক্ষ্মী সরস্বতী পুতুল সওদা করিয়া আনিয়াছে 2.5 টাকা জোড়া দিয়া। বিশেষ করিয়া ছেলের দুধ খাইবার জন্য একটা কালো গরু কিনিবে এবার। এ সমস্ত কথাই জানাইয়া যায় সুধা। শেষে আরও বলে, গুরুজন মানুষ কি না বলা উচিত নয়, তাও বলছি। বুড়ি মরেছে না, আরে বাতাস লেগেছে। বাবা দিব্যি আছি, কিছু মনে করো না ভাই। তোমার মতন এই রাবণের গোষ্ঠীতে পড়লে আমি তো পাগল হয়ে যেতাম। অপ্রতিভ অনুপমা ঠিকমতো উত্তর দিতে পারে না। মনে মনে বলে, পাগল হওয়া অত সহজ নয়। দিনের পর দিন কাটে। মেয়ের কোলে পরপর 2টি ছেলে হয় অনুপমার। আরও 2 জন দেওরের বিবাহ হইয়াছে। তাহাদের 2 জনেরই ছেলে মেয়ে হইতে শুরু করিয়াছে। ননদরা আসে, কেউ শরীর সারাইতে, কেউ বা আঁতুর তোলাইতে। গোলে হরি বলে কোথা দিয়া যেন মানুষ হইতে থাকে অনুপমার মেয়ে ছেলেরা। অনুপমা বড় বউ, তাহার দায়িত্ব বেশি। তাছাড়া দেওরদের কলকাতার অফিসের চাকুরি, ডেলি প্যাসেঞ্জারি করে। তাদের বউ ছেলের মতো যত্ন আদর বাড়িতে থাকা মাস্টারের বউর ছেলেমেয়ের পক্ষে সম্ভব নয়। ছেলেদের বেতের দোলা, ঠেলাগাড়ি আর রঙিন নেটের মশারির কথা নিজেরও আর মনে পড়ে না অনুপমার। শান্তনু ও গঙ্গার ছবির শোকে একদিন কাঁদিয়া বালিশ ভিজাইয়াছিল। এ কথা ভাবিলে এখন হাসি পায়। স্থূল বস্তুর অভাবটাই যে সত্যকার অভাব, এ কথা অনুপমা বুঝিতে শিখিয়াছে আজকাল। শোবার ঘরের খাটের তলায় তাই স্তূপীকৃত হইতেছে ঘরকন্যার অজস্র উপকরণ, বঁটি, কাটারি, কুলোর ডালার মতন স্থূল উপকরণ। অবশ্য দোতলার সেই ঘরখানায় নয়, সে ঘরে আজকাল ছোট চাষ হয়ে। একেই তো সে অবস্থাপন্ন ঘরের মেয়ে, তাছাড়া 12 মাস সর্দি কাশির ধাত তার। কাজেই দোতলার ঘরটা তাহাকে ছাড়িয়া দিয়া মহেশ্বরীর ঘরে আশ্রয় লইতে হইয়াছে অনুপমাকে। খালি পড়িয়াছিল ঘরটা। গেল আশ্বিনে প্রচণ্ড সেই ঝড়ের রাত্রে মারা গেলেন মহেশ্বরী। মারা গেলেন অবশ্য ঝড়ে নয়, রোগে। তবে মার্কা মারা 3টি। 5টি ছেলে মেয়ে লইয়া এই ঘরে কুলানো অসম্ভব। বড় মেয়েটি ঠাকুমার ঘরে আর হীরালাল বৈঠকখানায় শোয়, তাই রক্ষা। একেই ছোট ঘর, তার উপর আবার আধখানা ঘর জুড়িয়া বর্ষার দিনে প্রয়োজনে শুকনো কাঠ জমা করা আছে। মহেশ্বরী আবার শুধু কাঠ রাখিয়া সন্তুষ্ট ছিলেন না, বাড়ি শুদ্ধ সকলের টিটকারি সহিয়াও জ্বালানির জন্য রাজ্যের নারকেলের মালা, ডাবের ছোবড়া, আখের ছিলতে আর সজিনা ডাঁটার খোসা সঞ্চয় করিয়া রাখিয়াছেন। মহেশ্বরীর মৃত্যুর পর এই তুচ্ছ জিনিসগুলি টানিয়া ফেলিয়া দিতে কেমন যেন মায়া হয় অনুপমার। সবই আছে। মাঝখানে একটা বড় চৌকি পাতিয়া আড়াআড়ি করিয়া শোয় 5 জনে। পা ছড়ানো যায় না, সারা রাত পা গোটাইয়া শুইয়া থাকিতে হয় অনুপমাকে। ইহারই ভিতর আবার একদিন আধদিন হীরালাল আসিয়া চোটে। ছোট ছেলেটাকে দিয়া চুপি চুপি ডাকিয়া পাঠায় অনুপমা। কুণ্ঠিত হীরা আসিয়া এদিক ওদিক তাকায়, বলে,
বৌমারা কোথায় সব? বৌমারা অর্থে ভাদ্রবধূরা। যেখানে থাকবার সেখানেই আছে। কেন, তারা তোমায় ফাঁসিয়ে দেবে নাকি? না না, তাই বলছি, কি দরকার পড়লো ডেকে পাঠালে যে? কেন, দরকার না পড়লে ডেকে পাঠাতে নেই? পরপুরুষ নাকি? কি যে বলো না, জিভের আঁট আর কখনো হলো না তোমার। গোড়া থেকে সেই ভিন্ন হওয়া নিয়ে শুরু। মনে আছে তো? মনে? অনুপমার আবার মনে নেই সে কথা? জীবনভর সেই কথাই তো মনিয়া রাখিয়া আসিতেছে। কিন্তু হঠাৎ হীরালাল সেই প্রথম রাতের কথা তুলিতেই কেমন যেন নেশা লাগে অনুপমার। বড় মেয়েটার বয়সের কথা তুলিয়া যে পাত্র খুঁজিবার তাগিদ দিতে ডাকিয়া আনিয়াছে সে কথা ভুলিয়া বলে, হ্যাঁ, সেই অবধি ভিন্ন হচ্ছি, অবশেষেই তোমার সঙ্গেও ভিন্ন। লেপের মধ্যে পা ঢুকাইয়া দিয়া জুত করিয়া বসে হীরালাল। বলে, সত্যি তাই দেখছি। দু একখানা ঘর না তুললে আর। ঘর তুলতে হলে আর এই ভিটে নয়, নিজের জমিতে। নিজের জমি? তাহলে আমার ওই টাকের ওপর ঘর তুলতে হয়। নিজের বলতে তো এইটুকুই জমি দেখছি। ঠাট্টা ভাবছো? জমি আমি কিনেছি, তা জানো? তার মানে? মানে আবার কি, কিনে ফেললাম 5 কাঠা জমি। চৌধুরী গিন্নির অবস্থা তো জানোই, মেয়ের বিয়ের ছুতোয় বলতে গেলে ভিক্ষে চাইতে এসেছিল। আমি কৌশল করলাম, বললাম খানিকটা জমি বরং আমায় দাও চৌধুরী খুড়ি, আমি 100 টাকা দিচ্ছি। বলো কি, 100 টাকা তুমি পেলে কোথায়? সে আমার ছিল। অমনি ছিল? পাবে কোথায়? গয়না বাঁধা দিয়েছ নিশ্চয়ই? বাঁধা নয়, ওই চৌধুরী গিন্নিকেই বেচলাম। 4 ভরির তোলা হার ছড়াটা ছিল যে। হারটা ঘোচালে? হার? হার নিয়ে আমি কি ধুয়ে জল খাবো? গিন্নি বান্নি মানুষের তোলা হারের তো ভারী দরকার। সোনার আর দরকার নেই। হীরালাল গিন্নিবান্নি স্ত্রীর এমন নির্লোভ উদারতার পরকষ্ঠা দেখিয়া সন্তুষ্ট হইতে পারে না। অপ্রসন্নভাবেই বলে, না 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 না, ভারী অন্যায় করেছ। মেয়ের বিয়ের সময় কাজে লাগতে পারত যে। কেন? মেয়ের বিয়ের সুবিধা আমি করতে যাব কেন? যে যার নিজের তালে আছে। তোমার মেয়ের বিয়ের ভাবনা তুমি ভাবগে যাও। আমার বাড়ির কথা তুমি একদিনের তরে ভেবেছ? না খেয়ে না পড়ে গয়না বেচে যেমন করে হোক বাড়ি আমি করবই, তুমি দেখো। সকালবেলা ছোট যা বিনা হাসিয়া বলে, বর ঠাকুর বুঝি আজকাল বাড়ির ভেতরেই শুচ্ছেন দিদি? অতটুকু ঘরে কুলোয়? হাসি দেখিয়া আপাদমস্তক জ্বলিয়া ওঠে অনুপমা। মেয়ের বিয়ের আলোচনা করিতে করিতে শীতের রাত্রে আলস্যের বসে আর বাহিরে যাইতে পারে নাই হীরালাল। ছোট জায়ের কাছে এই কৈফিয়তটা দিতে সে প্রবৃত্তি হয় না। তীক্ষ্ণ স্বরে বলিয়া ওঠে, না কুলালে এবার উপায় কি? 12 মাস তো আর মানুষ থান ছাড়া মান ছাড়া হয়ে থাকতে পারে না। তোমাদের মতন রসের গল্প না হোক, দুটো দরকারি কথাও কি আর নেই মানুষের? আহা, চড়ছেন কেন? তাই জিজ্ঞেস করছি। একটা তো মোটে চৌকি, পুরুষ মানুষ, পারেন কি এত কষ্ট করতে? বিনা নিজের কাজ করিয়া চলিয়া যায়। তাকাইয়া তাকাইয়া মনে হয় অনুপমার বিনা যেন একটা ভয়ঙ্কর অপমান করিয়া গেল তাহাকে। দেওরের 5 কাঠা জমির মধ্যে কাটা 3 উপরে বাড়িখানা তুলিবে সে। ভালো ঘরখানি রাখিবে হীরার নামে। আরাম পাইলে যে আরাম করিতেও জানে হীরালাল, তাহার প্রমাণ দেখাইয়া দিবে। বিছানা, বালিশ, লেপ, কাঁথা সবকিছুই তো একটি একটি করিয়া সঞ্চয় করিয়া রাখিয়াছে অনুপমা। বাঘিনীর মতো আগলাইয়া রাখিয়াছে। প্রাণে ধরিয়া একটিও জিনিস ব্যবহার করে না সে। এমনকি সেবার রাসের মেলা দেখিতে গিয়া হীরার জন্য যে শৌখিন গড়গড়াটা কিনিয়া আনিয়াছিল সেটি পর্যন্ত আনকোড়া অবস্থায় তোলা আছে। নতুন বাড়ির রুয়াকে বেতের মোড়া চেয়ার পাতিয়া বসিয়া হীরা চকচকে নলে তামাক খাইবে বলিয়া প্রত্যেকবার ছেলে মেয়েদের নতুন জামাজুতোগুলা তুলিয়া রাখিয়া রাখিয়া ছোট হইয়া যাইবার মুখে পড়িতে দিতে হয়। আশায় আশায় আর কতদিন কাটাইবে অনুপমা? অনেকদিন পর সেবার সেজ ননদ বাসন্তী বাপের বাড়িতে আসিল। তার অবস্থা ভালো, পশ্চিমে থাকে, বড় একটা যাওয়া আসা নাই। বলিল, মা কোন দিন আছেন কোন দিন নেই
এলুম একবার দেখতে। এক ঘর ছেলে মেয়ে বাসন্তী, তবুও ফিটফাট সব, ছিমছাম। এই অঞ্চলে এমন পোশাক পরিচ্ছদ দুর্লভ। খাওয়া দাওয়া তরিবত তাহাদের বেশি। মুড়ি মুড়কি দেখিলে তাহারা হাসিয়া খুন হন। অবস্থা ভালো, তাই আদরও বেশি বাসন্তীর। অথর্ব ত্রিপুরা সুন্দরী চেঁচাইয়া চেঁচাইয়া তাহাদের আদর আপ্যায়নের ব্যবস্থা করেন। অনুষ্ঠানের ত্রুটি ধরিয়া বউদের গালিগালাজ করেন। বাসন্তী আশায় সকলেই যেন তটস্থ। বাসন্তী দুইটা কথা কহিলে সকলেই যেন ধন্য। শুধু অনুপমারই বসিয়া গালগল্প করিবার সময় নাই। ননদ নন্দায় ভাগ্নে ভাগ্নি আশায় তাহার খাটুনি তো সহজ বাড়ে নাই, সেই তো বড়, সব দায়িত্ব তো তাহারই। অনুপমা খাটে বেশি, তবু মুখের জন্য কেহই তাহাকে সুচক্ষে দেখে না। বাসন্তী শুনাইয়া শুনাইয়া বলে, বাবা, বড় গিন্নিরা দেমাকে মাটিতে পা পড়ে না। একবার একটা কথা কইবারও ফুরসত নেই। বাড়িতে যে একটা মানুষ এসেছে। অনুপমা জলের ঘড়াটা কাঁকাল হইতে নামাইয়া বলে, মানুষের সঙ্গে মনুষ্যত্ব করবার জন্যে মানুষ তো বাড়িতে ঢের আছে ভাই, গাধা গাধার কাজই করে। ও বাবা, কি জানি ভাই, কি যে এত কাজ তোমাদের কে জানে। এই তো আমার সংসারেও তো কাজ বড় কম নয়। বামুন চাকর গোটা কয়েক থাকলে কি হবে, তাদের চড়ানো সোজা কথা নয়। সবই তো করি, তবু বেড়াতে যাই, মানুষ এলে আড্ডা দিই। আর তোমাদের উদয়স্ত কেবল ভাতের হাঁড়ি। মুখ খুরজা দশা। দেখলে তো বাসন্তী, 24 ঘন্টা আগুন। সংসারের সঙ্গে দিনরাত যেন ঢালে খাড়ায় আছেন। মুখের সামনে এগোয়গার সাথ দি। তার জানি নে, বিয়ের কোণে এসে বলেছিল আলাদা হব। ও কি সোজা মেয়ে? তা হলেই পারতেন, কে মাথা দিব্যি দিয়ে আটকেছিল। বদ্দার মুরতটাও তো দেখতে হবে। রান্নাঘরের ভিতর হইতে অনুপমার খুন্তির শব্দটা মাঝে মাঝে থামিয়া যায়। বাড়তি লোক হইলে, বাসনের অকলান পড়িলে এ বাড়িতে, শুধু এ বাড়িতে কেন, এ অঞ্চলেই কলা পাতা কাটিয়া ভাত খাওয়ার প্রথা, বিশেষত কুচো কাঁচার। বাসন্তীর ছেলেমেয়েরা কিন্তু পাতায় খাইতে নারাজ। বাসন্তী হাঁক দিয়া বলে, ওগো বাড়ির গিন্নিরা, তোমাদের কুটুমরা বলছে মামার বাড়িতে থালা নেই কেন? ছি, নাও এখন মান রাখো নিজেদের। থালা তো বেশি নেই ঠাকুরজি, সেবারে আবার চুরি গেছে এক গোছা। কেন গা, বড় গিন্নির ঘরের চৌকির তলায় তো ধামা ভর্তি ঢের বাসন দেখলাম। দিদির ঘরে বেল বাগলে কাকের কি? ওসব উনি নিজের টাকায় কিনেছেন, গেরস্তের হাত দেওয়ার হুকুম নেই কো। মরণ আর কি, বাসন নিয়ে করবেন কি? সঙ্গে বাতি দেবেন? না গো না, যখন ভিন্ন হবেন তখন সুখ করবেন। দেখুন গে নাও কি মেরে, বটি কাটারি শিল নোড়া জাঁতা কুলো থেকে শুরু করে ডাল রাতার কাটিতি পর্যন্ত মজুত আছে। একটি জিনিসে হাত দিতে যান না, দেখবেন। কি দজ্জাল বউ বাবা! এমনি একলা সেরে স্বার্থপর বউ থাকলে সংসারে কখনো লক্ষ্মীশ্রী হয়? অনেক চিপটেন কাটিয়া অনেক জ্বালাতন করিয়া সেবার বাসন্তী বিদায় লইল। পরদিনই অনুপমা গেল সুধার বাড়িতে। সুধার বর কন্ট্রাক্টর। অনুরোধ করিলে সুবিধা সুযোগে অল্প খরচে যেমন তেমন বাড়ি একটা আরম্ভ করিয়া দিতেই পারে সে। অনেক দিন যাই যাই করিয়াছে অনুপমা, কিন্তু সুধার সেই অমায়িকতার আবরণ দেওয়া অহংকারের কথাগুলো মনে করিলে আর যাইতে উৎসাহ হয় না। আজ সে প্রতিজ্ঞা করিয়া বাহির হইল। ভগবানের কিছু দয়া আছে হয়তো। পথেই দেখা সুবোধের সঙ্গে অনুপমা যেন বর্তাইয়া যায়। আগে অবশ্য কথা বলা বলি ছিল না, এখন আর অত মানিতে পারে না। 5-7 বৎসর হইয়া গেল জামাই হইয়াছে তাহার। 2টি নাতি নাতনি, অর্ধেক চুলে পাক ধরিয়াছে। এখন আবার অত বউগিরি কিসের? ভালোই হলো দেখা হলো, আপনার কাছেই যাচ্ছিলাম। কেন বলুন তো? হঠাৎ? হঠাৎ নয়, অনেক দিন থেকেই ভাবছি। অতঃপর অনেক ভনিতা আর অনেক কাকুতি মিনতি করিয়া
নিজের আবেদন জানায় অনুপমা। সুধার চোখের সামনে নয় বলিয়াই পারে। সুধার সঙ্গে সখিত্বের সম্বন্ধ ধরিয়া ভাই বলিয়া কথা কয় না সুবোধের সঙ্গে। মহেশ্বরীর সম্বন্ধের সূত্র ধরিয়া বলে মেসোমশাই। শেষ পর্যন্ত প্রায় হাত জোড় করে, আমার অনুরোধটি রাখতেই হবে মেশো, না বললে শুনবো না, আমার অনেক দিনের স্বাদ। বিব্রত সুবোধ জানিতে চাহে প্রথমে অন্তত কত টাকা ফেলিতে পারিবে অনুপমা। জিনিসপত্র তো আর আগের মতো দর নেই, সবই চড়িয়া আছে। অনুপমা মনে মনে হিসাব করিতে থাকে। সব জিনিসের সঙ্গে সোনারও দর চড়িয়াছে। 20 টাকার সোনা এখন 40 টাকা। অতএব 8 ভরি সেই অনন্ত জোড়া বেচিয়া দিলে 300-350 হয়। তাছাড়া খুচরা জমাইয়া গোটা 50 টাকা হইয়াছে। গোড়ায় আমি 400 দেব আপনার হাতে। 400? বলেন কি? বনেত খুঁড়তেই তো বেরিয়ে যাবে ও টাকা। কি করব মেসোমশাই, দেখছেন তো ওই মানুষ জীবনভর রোজগার করলে আর 5 জনের সংসারে ঢাললেন, কখনো 1 পয়সা রাখলেন না। সুবিধে করে আরম্ভ করে দিন। তারপর আপনার আশীর্বাদে আমার বড় ছেলের একটা চাকরির আশা হচ্ছে, ধীরে ধীরে শোধ করে দেব। অর্থাৎ টাকাটা অনুপমা ধারই চায় সুবোধের কাছে। অনুপমার মুখ দেখিয়া কি দয়া হয় সুবোধের? না জবরদস্তিওয়ালা সুধাকে লইয়া ঘর করিবার অভ্যস্ত চোখে অনুপমার এই বিনীত কুণ্ঠিত ভাবটা নতুন লাগে। যাই ভাবুক, সুবোধ রাজি হয়। পুরনো ইটকাঠও তো খুঁজিলে মেলে। মাস 2 পর অনুপমার বাড়ির বনেত খোঁড়া শুরু হয়। বড় ছেলে সুরেশ 45 টাকা মাহিনার একটা চাকুরিতে ঢুকিয়াছে। অনুপমার আর ভাবনাটা কি? প্রথমে ব্যাপারটা চুপি চুপি থাকিলেও প্রকাশ হইতে দেরি হয় না। যা দেওররা অগ্নিমূর্তি হইয়া ওঠে। এতদিন সংসারে গিন্নিত্ব করিয়া লুকাইয়া যে অনেক টাকা করিয়াছে অনুপমা, এ সম্বন্ধে আর মতদ্বৈধ থাকে না। ভোলানাথ হীরালালকেও ছাড়িয়া কথা কহে না। তলে তলে সলা পরামর্শ না থাকিলে একলা মেয়ে মানুষ আবার এত বড় কাণ্ডটা ফাঁদিয়া বসিতে পারে? এই মতলবই ছিল তাহলে এতদিন? গিন্নি বসিয়া বসিয়া সংসারে গোছ করিয়াছেন আর কর্তা ওদিকে বাড়ির ব্যবস্থা করিয়াছেন, এটাই তো। এরা বোকাশোকা ভালো মানুষ, তাই কোনো সন্দেহ করে নাই। এখন হীরালাল হিসাব দিক, বাড়ি ফাঁদিবার টাকা তার আসে কোথা হইতে? হীরালাল এদিকে কথা বলা বন্ধ করিয়াছে অনুপমার সঙ্গে। 30 বছর মাস্টারি করিয়া যতই গাধা বনিয়া যাক, স্ত্রীর ওপর তেজ ফলাইবার উপযুক্ত পৌরুষটুকু তার এখনো বজায় আছে। কিন্তু অনুপমা আর টলে না। এতদিনে সে দাঁড়াইবার মতো মাটি পাইয়াছে। 4খানা দেওয়াল উঠিয়াছে তাহার নিজের জমিতে। শুধু অনন্ত নয়, 12 মেশে হার আর বালাজোড়াটাও গিয়েছে। তাহ শাঁখা লোহা বজায় থাক অনুপমার, তাই ঢের। সুরেশের টাকা হইতে 30 টাকা করিয়া ধার শোধ দেয় অনুপমা। 15 টাকা রাখে ছেলের ট্রেন ভাড়া আর জলখাবার বাবদ। তবু যেন আর চলে না। খাওয়া পড়ায় টান দিয়াও চলে না। হীরাও যেন আজকাল প্রতিপক্ষ। রাত্রে একদিন দুধ না পাইলে বলে, তা হোক, তোমার বাড়ি তো হচ্ছে, তাহলেই হলো। বুড়ো বয়সে আফিংটা ধরে ফেলেছি, তাই যা একটু মরুকে অভ্যেস হয়ে যাবে। অনুপমারও রাগ হয়, দুঃখও হয়। সত্যিই বড় বুড়া হইয়া পড়িয়াছে হীরালাল। 55-56 বছর বয়সেই কেমন যেন 70 বছরের মতো দেখায় তাহাকে। আহারে, কোনো দিন আরাম আয়েস পাইল না মানুষটা। টাকা জমাইবার ঝোঁকে তেমন ভালো করিয়া একদিন খাওয়ানো মাখানোও করে নাই অনুপমা। ছোট জায়েরা সংসারের ব্যবস্থা ছাড়াও আলাদা পয়সা খরচ করিয়া কত ভালো মন্দ খাওয়ায় তাদের স্বামী পুত্রকে। এই দীর্ঘ 40টা বছর অনুপমা করিল কি? অবশেষে সত্যই একদিন গৃহপ্রবেশের দিন দেখা হয়। অনুপমার বাড়ি এক প্রকার শেষ হইয়াছে। কল্পনা অনুযায়ী না হোক, তবু তো সত্যকার একটা নিজের বাড়ি। শাক ভাত খাইলে কেউ টিটকারি দিতে আসিবে না, ঘি দুধ খাইলে কেউ নজর দিতে আসিবে না। গলা খুলিয়া 5 জনের নিন্দা করিবার স্বাধীনতাও কি কম সুখের? পুরুত বাড়িতে লোক পাঠায় অনুপমা পাঁজি দেখাইতে। কিন্তু
পুরোহিত আসিবার আগেই হীরালাল আসে কাঁপিতে কাঁপিতে। বেদম জ্বর আসে তাহার। মহেশ্বরীর সেই ছোট্ট ঘরটাতেই আশ্রয় লইতে হয় তাহাকে। ছেলে মেয়েদের সরাইয়া দেওয়া হইয়াছে, তবু ডাক্তার কবিরাজ আসিয়া বসার জায়গা পায় না। রায়দের ভাগ্নে সেই ছোকরা ডাক্তারটি তো মুখের ওপর বলিয়াই গেল, এমন করে থাকেন কি করে? আশ্চর্য। আশ্চর্য আশ্চর্য বলিয়াই তো এমনভাবে থাকার বিরুদ্ধে আজন্ম যুদ্ধ করিয়া আসিল অনুপমা। এমন করিয়া থাকিবে না বলিয়াই তো আজ পর্যন্ত এমন করিয়া থাকা। কিন্তু কিন্তু সে কথা কে বুঝিবে? হীরালালই তো বুঝিল না কোনোদিন। বুঝিল না বলিয়াই তো অনুপমার বাড়া ভাতে ছাই দিয়া সেই ঘুঁটের ঘরটায় মরিতে আসিল। খাট তক্তপোষের উপর মরিতে নাই, কিন্তু মরণ বাচন রোগীকে নাড়ানাড়ি করার উপায় না থাকিলে, সময় ফুরাইলে কে আর নিয়মের অপেক্ষা করিবে? তাই চৌকি তক্তপোষ বাহির করিয়া ঘর ধোয়া ছাড়াও উপায় থাকে না আর। একে একে সমস্ত জিনিস বাহির হইতে থাকে অনুপমা। গরুর কাজ করিবার ছেলেটি টানিয়া বাহির করিতে লাগে সেসব। সেই সব বঁটি, কাটারি, কুলো, ডালার বিপুল সমারোহ, বস্তাবন্দি বিছানা বালিশ, বাক্স, আরশি, আরও কত কি। লুকাইয়া পাড়ার লোককে দিয়া, হীরালালের খোসামত করিয়া যত কিছু সংগ্রহ করিয়া আসিয়াছে অনুপমা এই দীর্ঘকাল ভর, সব আনিয়া টানিয়া উঠানে ফেলিতে হয়। হীরার 20 বছর বয়সে আনা সেই কালীঘাটের পটের দরুন কালীয় দমনের ছবিখানা পর্যন্ত। এত জিনিস এতটুকু ঘরে কোথায় ধরিয়াছিল? মরিচা ধরা, ছাতা পড়া, ঘুণ লাগা এইসব রকমারি জিনিসের দিকে বোকার মতো চাহিয়া থাকে অনুপমা। এই জিনিসগুলো যে এতদিন বুক দিয়া আগলাইয়া রাখিয়াছিল সে। কেউ উঁকি মারিতে আসিলে কুরুক্ষেত্র করিয়াছে তাহার সাথে, সে কথা মনেই থাকে না আর। কার জিনিস? কে ঘর বাঁধিবে? অনুপমা। অদ্ভুত একটা সাজ করিয়া ফেল ফেল করিয়া যে চাহিয়া আছে সেই অনুপমা। হীরালালকে বাদ দিয়া একলাই তো সে এতদিন ঘর বাঁধিবার সমস্ত আয়োজন করিয়া আসিয়াছে। গৌণ হীরালাল এমন মুখ্য হইয়া উঠিল কখন যে হীরার অভাবে সব মিথ্যা হইয়া গেল তার। শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প অনুপমার ঘর। কেমন লাগলো আজকের গল্প? কমেন্টে জানান আমাদের। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আপনি যদি আজই প্রথম আমাদের চ্যানেলে গল্প শুনে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আর সবার আগে নোটিফিকেশন পেতে চাইলে পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু। আসি বন্ধুরা, ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন। আবার আসবো বাংলা সাহিত্যের অন্য কোনো ক্লাসিক গল্প নিয়ে।